প্রিয় নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহ আলম স্যার, সাভার মডেল কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগীয় প্রধান। আমি তোমাদেরকে আজকে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা মোশন অর্থাৎ গতি নিয়ে আজকে আলোচনা করব। মোশন অর্থ হচ্ছে গতি। গতি আসলে অনেক ধরনের গতি আছে। গতি যদি আমরা বলি তাহলে দেখো, সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, এগুলো তোমরা হায়ার এডুকেশনে বেশি করে পড়বে। বিশেষ করে ইন্টার লেভেলে ঘূর্ণন গতি, চলন গতি এবং পর্যাবৃত্ত গতিটা পড়বে। এখন তোমাদের সরল রৈখিক গতি নিয়ে আমরা একটু আলোচনা করব। সরল রৈখিক গতির ক্ষেত্রে দেখো, দূরত্ব থেকে আসছে দ্রুতি। আবার দ্রুতির সাথে তুমি যদি চিন্তা করো তাহলে গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি বলতে পারি। দূরত্ব কি? কোন একটা বস্তুর অবস্থান একটা নির্দিষ্ট স্থান থেকে কতটুকু অতিক্রম করেছে সেটি আমরা দূরত্ব বলি। আর দ্রুতি হচ্ছে যে কোনো দিকে কোন একটা বস্তু নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, একক সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সেটা আমরা দ্রুতি বলি। আর গড় দ্রুতি কি? বিভিন্ন টাইমে, ধরো 2 সেকেন্ডে, 5 সেকেন্ডে, একবার 5 সেকেন্ডে গেলা, আবার 3 সেকেন্ডে গেলা, তখন প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছো, সেটা বলে আমরা গড় দ্রুতি নির্ণয় করব। আর তাৎক্ষণিক দ্রুত হচ্ছে সময়ের পরিবর্তন যদি শূন্যের কাছাকাছি হয়, সময়ের পরিবর্তন যখন শূন্যের কাছাকাছি হয়, তখন যেই দ্রুতির পরিবর্তনের হারটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। সময়ের পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে তখন এই দ্রুতির পরিবর্তনটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এরপরে আসো সরণ এবং বেগ। সরণ কাকে বলে? কোন একটা বস্তুর নির্দিষ্ট দিকে, পরিবেশের সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোন একটা বস্তুর অবস্থানে পরিবর্তনকে সরণ বলে। আবার বলছি, পরিবেশের সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোন একটা বস্তুর অবস্থানে পরিবর্তনকে সরণ বলে। যেমন তোমার বাড়ি থেকে তোমার গাছপালা আছে, এর সাপেক্ষে তুমি 10 মিটার উত্তরে গিয়েছো, তখন এটা হবে সরণ। 10 মিটার দক্ষিণে গিয়েছো, এটা হবে সরণ। 10 মিটার অতিক্রম করেছো, এটা সরণ হবে না, এটা হবে তোমার দূরত্ব। অর্থাৎ দিক যদি নির্ধারিত থাকে তাহলে সেটা হবে সরণ, আর যদি দিক নির্ধারিত না থাকে তাহলে সেটা হবে দ্রুতি। এটা মনে রাখবে, মানে দূরত্ব যদি দিক না থাকে। আর সরণের সাথে একটা ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে তোমার যে সকল ভৌত রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে তোমার ভেক্টর রাশি বলা হয়। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দিয়ে হয়, দিকের কোনো প্রয়োজন নাই, তাদেরকে স্কেলার রাশি বলে। যেহেতু সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোন একটা বস্তু একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে বেগ। সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সরণের একক মিটার, এসআই একক যা বলি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সরণ এবং বেগের মধ্যে সম্পর্ক দেখো, সরণের মানটা হচ্ছে দূরত্ব, সরণ ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। বেগের মানটা হচ্ছে কি দ্রুতি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আর তারপরে সমবেগ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর যদি একই বেগ অতিক্রম করে তাহলে আমরা সেটাকে বলবো সমবেগ। আর অসমবেগ সময়ে পরিবর্তন হবে, কিন্তু বেগের মান যদি একক সময় সমান না থাকে তাহলে সেটাকে আমরা অসমবেগ বলবো। আর তাৎক্ষণিক বেগ হচ্ছে সময়ের পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে নির্দিষ্ট দিকে কোন একটা বস্তুর একক সময় পরিবর্তনটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আর গড় বেগ বিভিন্ন সময়ে তুমি দূরত্ব অতিক্রম যেটুকু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করো, সেই দূরত্বের পরিবর্তনের হারটা হচ্ছে গড় বেগ। অর্থাৎ একটা যেমন প্রথম 2 সেকেন্ডে কতটুকু বেগ, পরবর্তী 5 সেকেন্ডে কতটুকু বেগ, এই বেগটুকুকে 5 আর 2 7 সেকেন্ডে বেগের মান যোগ করে 7 দিয়ে ভাগ করলে আমার যে মানটা পাবো সেটা হচ্ছে গড় বেগ। এরপরে আসো, আমরা বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। ত্বরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, তোমার অবস্থানের পরিবর্তনের বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। অর্থাৎ বেগ এর পরিবর্তন হারকে আমরা বলবো ত্বরণ। বেগ একটি ভেক্টর রাশি, ত্বরণ একটি ভেক্টর রাশি। তাহলে একটু খেয়াল করো যে ত্বরণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। যদি সময়ের পরিবর্তনটা যদি পরিবর্তনে যে বেগ বৃদ্ধি পায় তাহলে হবে ত্বরণ। আর যদি সময়ের পরিবর্তনের
সাথে সাথে বেগ হ্রাস পায়, তাহলে সেটা হচ্ছে মন্দন। যেমন একটা রেলগাড়ি যখন চলা শুরু করে তখন তার নির্দিষ্ট হারে 2 সেকেন্ড, নির্দিষ্ট 2 মিটার/সেকেন্ড বা 5 মিটার/সেকেন্ড হারে বাড়তে থাকে, তখন রেলগাড়ির ত্বরণ বৃদ্ধি পায়। আর যখন রেলগাড়িটা থামিয়ে দিবে, একটা স্টেশন সামনে আছে ধরো, সেই স্টেশনে থামিয়ে দিবে, তখন এটা আস্তে আস্তে কি মন্দন হতে থাকে এবং এক সময় থেমে যায়। এটা হচ্ছে মন্দন। অর্থাৎ ঋণাত্মক মানটা, ত্বরণের ধনাত্মক মানটাকে আমরা বলবো ত্বরণ, আর ত্বরণের ঋণাত্মক মানটাকে আমরা বলবো মন্দন। মন্দনের ক্ষেত্রে আমরা সুষম মন্দন, অসম মন্দন এবং তাৎক্ষণিক মন্দন এই সবগুলি হতে পারে। যেমন সুষম মন্দন যদি আমরা বলি, তাহলে সময়ের পরিবর্তন নির্দিষ্ট হারে যদি হয়, সময়ের পরিবর্তনে যদি বেগের পরিবর্তনটা সুষম হারে হয়, অর্থাৎ একই যদি হয়, সম হারে যদি হয়, তাহলে সেটা আমরা বলবো কি সুষম মন্দন, সুষম ত্বরণ। যদি বৃদ্ধি পায় তাহলে সুষম ত্বরণ, আর যদি সময়ের পরিবর্তনে বেগ একই হারে হ্রাস পায় তাহলে বলবো সুষম মন্দন। আর যদি তাৎক্ষণিক ত্বরণ সময়ের পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে, সময় পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে তোমার যে বেগের যে পরিবর্তনটা হবে একক সময়ে, সেটা হচ্ছে কি তাৎক্ষণিক ত্বরণ। আর সময় পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে বেগের যে একক সময় যে হ্রাস পাবে সেটা হচ্ছে তাৎক্ষণিক মন্দন। অসম ত্বরণ হচ্ছে সময়ের পরিবর্তনে যদি তোমার বেগের পরিবর্তনটা, বেগের মানটা নির্দিষ্ট একই না হয়, কম বেশি হয়, তাহলে সেটা হবে তোমার অসম ত্বরণ। আর সময়ের পরিবর্তনে যদি বেগ বেগ হ্রাসের পরিমাণটা তোমার কম বেশি হয়, তাহলে সেটা হবে অসম মন্দন। তাহলে আমরা একটু যদি সাধারণভাবে চিন্তা করি, দূরত্ব যদি আমরা মনে করো এক্স হচ্ছে দূরত্ব, তাহলে এখানে সরণ হবে এক্স ভেক্টর দিয়ে দিতে হবে। অর্থাৎ ভেক্টর দ্বারা আমরা বোঝাবো যে এটা একটা ভেক্টর রাশি, এর মান আছে এবং দিকও আছে। আর যদি আমরা বেগকে তোমার প্রকাশ করি, তাহলে বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। আর তোমাদের 9 এর বইতে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে আদি বেগ, আর শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করেছে, আমরা বেগ দিয়ে দেবো। যদিও তোমাদের বইগুলোতে ভেক্টরের ইউজ নেই, তাহলে আমরা বেগ বললে এটা ভেক্টর রাশি মনে করব। তোমাদের বইগুলিতে ইউ দেওয়া হয়েছে এবং বি দেওয়া হয়েছে। ইউ হচ্ছে আদি বেগ, বি হচ্ছে শেষ বেগ। এটা হচ্ছে আদি বেগ ইউ, আর বি হচ্ছে শেষ বেগ। আমরা একটু মনে রাখবো যে বেগের একক হচ্ছে মিটার/সেকেন্ড, আর তোমার দূরত্ব হচ্ছে মিটার, আর দূরত্বের একক হচ্ছে মিটার/সেকেন্ড। এককে কি মনে রাখবাম। তারপরে ত্বরণকে আমরা যদি এ দ্বারা প্রকাশ করা হয়, এটা আসলে মূলত হচ্ছে গিয়ে ভেক্টর রাশি হবে। যেহেতু তোমাদের 9 এর বইগুলো ত্বরণ বললে আমরা কি এটাকে ভেক্টর রাশি মনে করব, মান আছে এবং দিক আছে, তাহলে এটাকে তোমাদের এইভাবে ত্বরণ প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো একক দেওয়া মানে ভেক্টর চিহ্ন দেওয়া হয়নি। তোমার হায়ার এডুকেশন যখন ইন্টার উঠবে তখন আমরা ভেক্টর ব্যবহারটা সম্পূর্ণ তোমাদেরকে বুঝাবো। এখন একটু খেয়াল করো স্যার, যে আমরা ত্বরণ মানে দূরত্ব থেকে দ্রুতি, দ্রুতি থেকে গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি আমরা বুঝলাম। এবং দূরত্বের ভেক্টর রাশিটা হচ্ছে কি সরণ। সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোন একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে সরণ। আর সরণের পরিবর্তনে হারকে বেগ বলে। অর্থাৎ বেগ হচ্ছে তোমার একক সময়ে কোন একটা বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করে, তবে নির্দিষ্ট দিকে বলতে হবে, তাহলে সরণ পেয়ে যাব। আর সমবেগ যদি তোমরা বলো, নির্দিষ্ট সময় পর পর প্রতি সেকেন্ডে যে একই পরিমাণ বেগ বৃদ্ধি পায়, তাহলে আমরা সমবেগ বলবো। আর অসমবেগ হচ্ছে যদি প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধির পরিমাণ বা বেগ হ্রাসের পরিমাণ যদি এক না হয়, মানে একই বেগে যদি না চলে, তাহলে সেটা অসম বেগ বলবো। অর্থাৎ প্রথম সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড বেগে চললো, দ্বিতীয় সেকেন্ডে তোমার 6 মিটার/সেকেন্ড বেগে চললো, চতুর্থ মানে সেকেন্ডে 4 মিটার/সেকেন্ড বেগে চললো, এক্ষেত্রে আমরা অসম বেগ বলবো। আর তাৎক্ষণিক বেগটা আমরা আবারও বলছি, সময়ের পরিবর্তন যখন শূন্যের কাছাকাছি, তখন ক্ষুদ্র সময়ে যেই সরণের পরিবর্তন, সেই সময় একক সময়ে যেই পরিবর্তন, সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আশা করি তোমরা এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গিয়েছ। আমরা পরবর্তী যে অংশটা একটু আলোচনা করব, সেটা হচ্ছে তোমার গতির যে সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। গতির সমীকরণ যদি চিন্তা করো, তোমরা একটু অপরে দেখো, এটা হচ্ছে ইউ হচ্ছে আদি বেগ, বি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে
ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ, যাকে আমরা মন্দন বলি বা মন্দন। এস হচ্ছে সরণ বা দূরত্ব, এইচ হচ্ছে সরণ বা উচ্চতা। এই রাশিগুলো ব্যবহার করে আমরা গতির সমীকরণ ব্যবহার করি। গতির সমীকরণ তোমরা জানো, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপরে v ইকুয়াল টু বি নট প্লাস বি, v ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2, এটা আমরা গড়বেগ বলবো। এটা হচ্ছে গড়বেগ, আমরা এই মানটা দিয়ে গড়বেগ বোঝাবো। তারপরে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তোমরা এটাই বলতে পারবো এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এগুলো হচ্ছে তোমাদের গতির সমীকরণ। আসলে এই গতির সমীকরণগুলো তোমাদের বোঝার কিছু পদ্ধতি আছে। যদি দেখো, ধরো যে তোমাকে শেষ বেগ বের করতে বলো, আদি বেগ এবং ত্বরণ যদি দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তুমি শেষ বেগ বের করতে পারবে। আবার এই শেষ বেগ বের করার আরেকটা পদ্ধতি হচ্ছে, এখানে দেখো, এখানে সময় দেওয়া নাই, এখানে দেখো ত্বরণ দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে। যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা দিয়ে বেগ বের করব, আর যদি সময় দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্রটা দিয়ে বেগ বের করতে পারবো। আর যদি তোমার গড় বেগ বের করতে বলে, শেষ বেগ প্লাস আদি বেগ বাই 2, এটা হচ্ছে আমাদের গড় বেগ। আর এটা হচ্ছে দেখো যে সরণ s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সরণও দেওয়া আছে, আবার তোমার মনে করো ত্বরণও দেওয়া আছে, আবার সময়ও দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে তোমার যে কোনো রাশির মানটা আমরা বের করতে পারবো আশা করি। এখানে একটু খেয়াল করো স্যার, অনেক সময় তুমি 5 সেকেন্ডে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছ, ষষ্ঠতম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার, অর্থাৎ তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করা হয়েছে। তাহলে আমরা এখানে বলবো, এখানে শুধুমাত্র যদি দেখো, যদি তোমার কি সময় উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে, আর এখানে দেখো বেগ নির্ণয়, সময় যদি উল্লেখ না থাকে তাহলে আমরা শেষ বেগ নির্ণয় করতে পারবো। আর এখানে দেখো সময় আছে, ত্বরণ আছে, আবার সরণ আছে, তাহলে আমরা এখানে কি করতে পারবো, তোমার সরণ নির্ণয় করার জন্য আমরা এটা করবো, এবং আদিবেগ নির্ণয় করা সম্ভব, আর এখানে ত্বরণ নির্ণয় করা সম্ভব, অন্য রাশিগুলো দেওয়া থাকবে। আর এটা হচ্ছে তোমার যে তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আবার বলি, তুমি 5 সেকেন্ড একটা নির্দিষ্ট অতিক্রম করেছো, ষষ্ঠতম সেকেন্ডে ওই তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা জানার জন্য এস টি ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এটা হচ্ছে আদিবেগ, এ হচ্ছে সমতরণ, আর টি হচ্ছে কত সময় পর তোমার সরণটা চাইছে। এটা একটু খেয়াল করলে আমরা আশা করি কি তোমরা এই ধরনের সমীকরণগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই সমীকরণ থেকে, এটা একটা গতির সমীকরণ, এই সমীকরণ থেকে ভি অর্থাৎ শেষ বেগ এবং ত্বরণ এই নির্ণয় করা যায়। এটা হচ্ছে শেষ বেগ, ত্বরণ এই নির্ণয় করা যায়, অথবা এখানে যে মাইনাস হয় তাহলে মন্দন নির্ণয় করতে পারবো, আর ঋণাত্মক ত্বরণটা। আর এই সমীকরণ থেকে সময় দেওয়া না থাকলেও শেষ বেগ, ত্বরণ এবং সরণ, শেষ বেগ, ত্বরণ এবং সরণ নির্ণয় করা যায়। যে কোনো, আসলে পদার্থবিজ্ঞানের সবচেয়ে সুবিধা হলো যে কোনো একটি রাশির মান দেওয়া থাকবে না, অথবা অন্যান্য রাশিগুলো বের করার কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে। এটা একটু তোমরা ভালো করে খেয়াল করবে। এখানে দেখো, এই সমীকরণ তুমি গড় বেগ নির্ণয় করতে পারবা, গড় বেগ
নির্ণয় করতে পারবা। ঠিক আছে, আর এই সমীকরণ থেকে দেখো সরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে, যে কোনোটাই কি নির্ণয় করা সম্ভব যদি মান দেওয়া থাকে। আর এই সমীকরণ তম সেকেন্ডে কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবে। তম সেকেন্ডে কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবে। আসলে এই সমীকরণগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে গতির অনেকগুলো গাণিতিক সমস্যা এবং উদ্দীপক আনসার করতে পারবে বলে আমি আশা রাখি। প্রিয় ছাত্রছাত্রীরা, উদ্দীপকটি লক্ষ্য করো। একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো, সময় এবং বেগ। সময় 0 সেকেন্ড, বেগ 0 সেকেন্ড, মানে বেগ 0 মিটার পার সেকেন্ড। সময় যখন 5 সেকেন্ড তখন বেগ 10 মিটার পার সেকেন্ড। সময় যখন 10 সেকেন্ড তখন বেগ 20 মিটার পার সেকেন্ড। সময় যখন 15 সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড। সময় যখন 20 সেকেন্ড তখন বেগ 30 মিটার পার সেকেন্ড। সময় যখন 25 সেকেন্ড তখন বেগ 20 মিটার পার সেকেন্ড। সময় যখন 30 সেকেন্ড তখন বেগ 10 মিটার পার সেকেন্ড। সময় যখন 35 সেকেন্ড তখন বেগ 0। অর্থাৎ এখান থেকে একটু লক্ষ্য করো যে প্রথম থেকে এই 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি একটা নির্দিষ্ট হারে বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সমত্বরণে চলেছে। সমত্বরণে চলেছে। তাহলে আমরা এখানে সমত্বরণটা বের করে নিই। গাড়িটির ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। আমরা সূত্র বলে শিখেছি তোমাদেরকে, st ইকুয়াল টু ইউটি ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। ইউ বলতে এখানে তোমার আদি বেগ বোঝানো হয়েছে, আর 2t মাইনাস 1 সময় দেওয়া হয়েছে ষষ্ঠ সেকেন্ডে। তোমরা একটু দেখো, গাড়িটি ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো। গাড়িটির ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে গতি প্রকৃতি বিশ্লেষণ করো। এখানে কি বের করতে পারবো? তাহলে এ ইকুয়াল টু 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমত্বরণে চলেছে। সুতরাং সমত্বরণ A equal to B minus U by 2 into T। B হচ্ছে 15 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড। ই হচ্ছে 0 আর টি হচ্ছে তোমার 15 সেকেন্ড। তাহলে A equal to what? তাহলে দেখো 30 মাইনাস 0 বাই 2 ইন্টু 15 কত হয়? 15 ইন্টু 15।
30 মাইনাস 0/15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তাহলে এ আমরা পেয়েছি কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S6 হলে S6 equal to U plus half A 2T minus 1 মান বসাও, 0 plus half into 2 2 into 6 minus 1 equal to 2 থেকে 12 minus 1 equal to 11 মিটার। হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝতে পেরেছ। এরপরে পরবর্তী যেটা বলেছে তোমার, দেখো আবার বলি 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে চলেছে। তাহলে b equal to u plus at, তাহলে at equal to b minus u, a equal to b minus u by t, মান বসাও 30 মিটার পার সেকেন্ড। আর এখানে আদিবেগ 0 দেওয়া আছে, 0 সময় হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S6 হলে S6 ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1 মান বসাও, অর্থাৎ ষষ্ঠতম সেকেন্ডে গাড়িটি 11 মিটার দূরত্ব অতিক্রম করবে। ষষ্ঠতম সেকেন্ডে গাড়িটি 11 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো ষষ্ঠতম সেকেন্ডে গাড়িটি 11 মিটার পথ অতিক্রম করবে, 12 মাইনাস 1 ইকুয়াল টু 11 মিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করছি বুঝতে পেরেছ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যখন গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করবো, তো একটু লক্ষ্য করো, গাড়িটি 0 থেকে 5 সেকেন্ডের বেগ 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 6 থেকে 10 সেকেন্ডে গাড়িটির বেগ 10 থেকে 20-এ চলে আসছে। 11 থেকে 15 সেকেন্ডে গাড়িটির বেগ 20 থেকে 30-এ চলে আসছে। আর 16 থেকে 20তম সেকেন্ডে গাড়িটির কোনো বেগের কোনো পরিবর্তন হয়নি। আর 21 থেকে 25তম সেকেন্ড 25 সেকেন্ডে 30 থেকে 20 নেমে আসছে, অর্থাৎ গাড়িটির বেগ হ্রাস পাচ্ছে। আর 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে গাড়িটি 20 থেকে 10 অর্থাৎ বেগ হ্রাস পেয়ে 10-এ চলে আসছে। আর 31 থেকে 35তম সেকেন্ডে গাড়ি 10 থেকে 0 নেমে আসছে। আমি একটু লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখো যে সময় যখন 5 সেকেন্ড তখন গাড়ির বেগ হচ্ছে 10, তাহলে এইভাবে আমরা একটা বিন্দু পেতে পারি, দেখো খেয়াল করে। তারপরে গাড়িটি যখন 10 সেকেন্ড তখন গাড়িটি অতিক্রম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আবার গাড়িটি যখন 15 সেকেন্ডে যায় তখন গাড়িটি আমরা আরেকটা বিন্দু পাই, দেখো। তারপরে গাড়িটি 16 থেকে 20তম সেকেন্ডে দেখো গাড়িটির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এই বরাবর যদি আমরা চিন্তা করি কোনো পরিবর্তন হয়নি। এরপরে দেখো আবার 25তম সেকেন্ডে গাড়িটির বেগে পরিবর্তন হয়েছে, 30তম সেকেন্ডের গাড়ির বেগ পরিবর্তন হয়েছে, 35 সেকেন্ডে গাড়ির বেগ 0। তাহলে আমরা যে একটা লেখচিত্র পাই, মূল বিন্দুগামী দেখো এরকম 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 আমরা একটা লেখচিত্র পাচ্ছি, দেখো। তাহলে ও, এটা আমরা বলি এ এবং বি এবং সি। তাহলে এখানে ও এ হচ্ছে সমতরণে বেগ, এখানে ও এ
যে সমতরণ এ বি হচ্ছে সমবেগ, বিসি হচ্ছে সমমন্দন। এই হচ্ছে তোমার বেগ বনাম সময়ের লেখচিত্র। এখন এই বেগ বনাম সময় লেখচিত্র থেকে তোমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করতে হবে। আমরা সেদিকে একটু এখন যাচ্ছি। আমরা এই বেগ থেকে ত্বরণ বের করব, এরপর লেখচিত্র অঙ্কন করব। প্রিয় স্টুডেন্ট, দেখো এখানে পরের 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে চলে। এক্ষেত্রে আমরা ত্বরণ যদি a1 ধরি, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি, শেষ বেগ হচ্ছে 30 আর আদি বেগ হচ্ছে 0, সময়ের ব্যবধান হচ্ছে 15, তাহলে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটি সমতরণে চলেছে। 16 থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছে। এক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন না হলে ত্বরণ 0, তাহলে a2 ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি, অর্থাৎ শেষ বেগও 15তম সেকেন্ডও বেগ 30 আর 20তম সেকেন্ডও বেগ 30, এর জন্য পার্থক্য 0 বাই 15 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আবার দেখো এবার 16 থেকে 35 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলে। এক্ষেত্রে মন্দন A3 ইকুয়াল টু, আমরা যদি বলি শেষ বেগ মাইনাস আদি বেগ বাই 2, শেষ মানে আদি বেগ বাই টি। এখানে শেষ বেগ বলতে বি ইকুয়াল টু 0, আদি বেগ হবে তোমার 16তম সেকেন্ডের বেগ 30 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে 15 সেকেন্ড, সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখানে দেখো A3 ইকুয়াল টু আমরা পেয়ে যাব, তাহলে A3 ইকুয়াল টু কি, দেখো ই হচ্ছে 0 মাইনাস 30 বাই 20, কত আসে দেখো, 20 না, এটা হবে তোমার 15, কারণ হলো এটা 20 থেকে হবে, এটা হবে 21 থেকে, কারণ 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমবেগ ছিল, সেকেন্ড পর্যন্ত সমবেগ ছিল, তাহলে এটা হবে 20, তাহলে এটা আমরা যদি 15, তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণটা দেখো এখানে ত্বরণ স্কয়ার হবে এককটা। এই এখন যদি আমরা ত্বরণ বোমার সময় লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্র হবে এরকম, দেখো তাহলে দেখো আমরা A1 ইকুয়াল টু পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, A2 ইকুয়াল টু পেলাম 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, A3 ইকুয়াল টু পাইলাম -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এটা হচ্ছে ত্বরণ, মানে আমরা যদি ত্বরণ দেই এটা এভাবে, অর্থাৎ এটা A আমরা দেই, তাহলে এটাকে যদি আমরা দিই 0 2 মিটার পার সেকেন্ড স্কয়ার -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে লক্ষ্য করো, তাহলে A1 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি যদি আমরা এইটুকু দেই, লেখচিত্র করবো আমরা এরকম, A1 এর ক্ষেত্রে এই, আর এটা হচ্ছে A2 এর ক্ষেত্রে, এটা হচ্ছে A1 এর ক্ষেত্রে, A2 এর ক্ষেত্রে দেখো 0,
ত্বরণটা হচ্ছে 0, আর এই 3 এর ক্ষেত্রে ঋণাত্মক ত্বরণ হয়ে যাবে। তাহলে এখান থেকে 0 থেকে 15 সেকেন্ড, এটা হচ্ছে 20 সেকেন্ড, তাহলে 0, এটা ধরো 5, 10, 20, 25, 30, 35 সেকেন্ড, এটা হচ্ছে টি। অর্থাৎ দেখো, যখন গাড়িটি প্রথম সমতরণে চলে তখন এ হচ্ছে সমতরণ, 0 থেকে 15 মিটার পার সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে চলে, আর 15 থেকে 20 পর্যন্ত গাড়িটি ত্বরণ শূন্য অর্থাৎ সমবেগে চলে, আর এই 21 থেকে 35 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলে। এই জন্য এটা ঋণাত্মক ত্বরণ আমরা বলেছি। যে দেখো এই বড় মধ্যে চিন্তা করি ঋণাত্মক ত্বরণ, তাহলে আমরা এও ব্যাখ্যা দিতে পারবো। তোমরা যদি এই ধরনের অনেকগুলো গাণিতিক সমস্যা আমি দেখেছি এরকম আছে, তোমরা যদি সমাধান করতে, আশা করি এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমাদের সলভ হবো। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে যে ক্লাসটা এটা যদি তোমরা করো, আশা করি গতি সংক্রান্ত অনেকগুলো তথ্য তোমরা পেয়ে যাবে, এবং পরবর্তীতে যে তোমাদের পড়ন্ত বস্তু সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ সেখানে কথা আছে এবং আমরা ক্লাস নেব। আশা করি তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে তোমরা ইউটিউবে থেকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করবে। বেল আইকনে ক্লিক করে রাখো অল নোটিফিকেশনে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং কমেন্টসে তোমাদের প্রয়োজনীয়তা বলো। আমি পরবর্তীতে তোমাদের ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশটুকু দিয়ে দিব। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদেরকে যে লেখচিত্রগুলো দেখাবো। যে লেখচিত্র নিয়ে তোমরা খুবই ভয়ে থাকো, আসলে লেখচিত্র খুবই সহজ, একটু খেয়াল করে দেখো। এসিগুলো বিটি অর্থাৎ সরণ বনাম সময় লেখচিত্র। আমরা এটা যে আমরা একে দেখে দেখো, সরণ এস, এটা হচ্ছে সময়। সরণের সাথে যদি সময় পরিবর্তন হয় তাহলে আমরা দেখো এরকম একটা লেখচিত্র পেতে পারি। যদি তোমার সরণটা সময়ের সাথে একটা নির্দিষ্ট হারে পরিবর্তন হয়, সরণ বনাম সময় লেখচিত্র থেকে আমরা বি পেয়ে থাকি S/T, অর্থাৎ সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পাবো। যেমন ধর একটা বিন্দু আমরা চিন্তা করি পি, তাহলে এখানে লিখতে পারি এস, এটা যদি আমরা বলি এ, এটা যদি বলি বি, তাহলে দেখো বি ইকুয়াল টু হচ্ছে পি বি বাই এপি, অর্থাৎ S/T। দেখো এপি মানে হচ্ছে তোমার, দেখো এপি মানে এখানে লেখা যায়, এখানে এপি ইকুয়াল টু এপি সমান্তরাল ওবি ইকুয়াল টু টি, এটা মনে রাখবা। এখন যদি আবার এস বনাম সময়ের সাপেক্ষে যদি তোমার সরণ বৃদ্ধি পায় তাহলে এক ধরনের হবে। আবার বেগ বনাম সময় লেখচিত্রটা একটু অন্যরকম। দেখো যদি বেগ বনাম সময় লেখচিত্র, তাহলে আমরা দেখি এরকম, যে বেগ বনাম সময় লেখচিত্র। যদি বেগ দেখি আমরা 2 নাম্বার, বেগ বনাম সময় লেখচিত্র, এটা 2 ধরনের হবে। দেখো বেগ বনাম সময় লেখচিত্র, সমবেগ বনাম সময় লেখচিত্র বলে, সমবেগ যদি হয় তাহলে এরকম হবে, আর যে অসমবেগ বলে অর্থাৎ বেগ বৃদ্ধি যদি বলে তাহলে এরকম হবে। কারণ সময়ের সাপেক্ষে যদি বেগ বৃদ্ধি পায়,
তাহলে সমীকরণটা এরকম হবে, এটা খেয়াল রাখবেন। তাহলে দেখো আমরা এখানে একটা বিন্দু নেই, ধরো পি বিন্দু, ও দেই, এটা এ, এটা বি দেই। তাহলে বেগ বনাম সময় লেখচিত্র থেকে আমরা বেগ বনাম সময় লেখচিত্র থেকে আমরা ত্বরণ পেয়ে থাকি, অর্থাৎ এ ইকুয়াল টু, দেখো টেন থিটা যেটাকে বলা হয়, এ ইকুয়াল টু ত্বরণ হচ্ছে বি বাই টি, অর্থাৎ এইভাবে লেখা যায়, দেখো পি বি বাই ওবি। আর যদি এরকম লেখচিত্রটা হয়, এটা যদি ব্যাগ হয় আর এটা যদি সম হয়, লেখচিত্রটা যেরকম বাঁকা হয়, তাহলে কিভাবে নির্ণয় করবে? যে কোনো একটা পয়েন্ট তুমি নির্ধারণ করবে, এই পয়েন্টটা একটা স্পর্শক অঙ্কন করবে, স্পর্শক অঙ্কন করে সেখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিবে, তাহলে হয়ে যাবে তোমার লেখা। যেমন ধরো এটা ও, ধরো এ বি সি, তাহলে এই যে এইটুকু আমরা বলতে পারি, দেখো এইটুকু আমরা বলতে পারি, দেখো বি সি ইকুয়াল হচ্ছে বি, আর এখানে এ বি ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো, এ ইকুয়াল টু বি সি বাই এ বি ইকুয়াল টু বি বাই টি। তাহলে হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, অর্থাৎ শুধু ওই বিন্দুর যে ত্বরণটা, আমরা স্পর্শ থেকে আমরা লেখচিত্রগুলো অঙ্কন করলে আমরা সহজেই এই ধরনের লেখচিত্র থেকে বেগ বনাম সময় লেখচিত্র থেকে আমরা ত্বরণ পাবো। আবার বেগ বনাম সময় লেখচিত্র যদি সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি পায়, তাহলে আমরা সেখান থেকেও ওই বিন্দুর জন্য ত্বরণ বের করতে পারবো। আবার আরেকটা সমীকরণ আছে, বেগ বনাম সময় যদি সময় সাপেক্ষে বেগ হ্রাস পায়, সময়ের সাপেক্ষে যদি বেগ হ্রাস পায় তাহলে বি, এটা হচ্ছে তোমার টি, তাহলে এরকম হবে। এই এইটা থেকে কিভাবে নির্ণয় করবো আমরা? এটা একটা স্পর্শক অঙ্কন করো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। এরকম হতে পারে, হওয়া যায়, হবে, শূন্য চলে যাবে, ব্যাগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, বাস এটা। তাহলে আমরা এই বিন্দুর জন্য আমরা পেয়ে যেতে পারি, তাহলে এইটুকু আমার হচ্ছে কি, দেখো ব্যাগ, আর এইটুকু হচ্ছে ডেল টি মানে সময়, এটা হচ্ছে ডেল বি। আমরা এ বি সি যদি দিয়ে থাকি, তাহলে এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাব, ত্বরণ পেয়ে যাব, মানে মন্দন পাবো, ডেল ভি বাই ডেল টি। হচ্ছে আমার বেগ বনাম সময় তিন ধরনের লেখচিত্র পাবে। একটা হচ্ছে সমবেগ বনাম সময় লেখচিত্র, ফার্স্টে যেটা দেখাচ্ছি, এটা বেগ বৃদ্ধি বনাম সময় লেখচিত্র। কিভাবে তোমরা এখান থেকে বেগ বের করে সেটা আমরা দেখিয়েছি, ত্বরণ বের করবে। আর এটা হচ্ছে বেগ হ্রাস বনাম সময় লেখচিত্র, এর মাধ্যমে তুমি কিভাবে মন্দন বের করবে সেটা আমরা এখানে দেখাতে সক্ষম হয়েছি। এখন একটা জিনিস খেয়াল করো, পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ, দেখো আমরা জানি বি ইকুয়াল টু বি নট প্লাস জিটি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস টু জি এইচ, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ করছে বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি
বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh h ইকুয়াল টু ut প্লাস মাইনাস হাফ gt স্কোয়ার। এই হচ্ছে তোমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণ গুলো। এখন তোমাদের প্রতি কোশ্চেন হলো জি কখন পজিটিভ আর কখন নেগেটিভ হয়। তোমাদের অধিকাংশের ধারণা যে অভিকর্ষ ত্বরণ সবসময় পরন্ত বস্তুতে অভিকর্ষ ত্বরণ পজিটিভ আর নিক্ষিপ্ত বস্তুতে অভিকর্ষিত ত্বরণ নেগেটিভ। সম্পূর্ণ ভুল একটা তথ্য। আসলে অভিকর্ষিত ত্বরণ কখনো কখনো ধনাত্মক হতে পারে না। অভিকর্ষ ত্বরণের দিক বোঝায়। অভিকর্ষ ত্বরণ সব সময় মাইনাস হবে। জি অলওয়েজ নেগেটিভ। জানো, একটু লক্ষ্য করো, তুমি একটা বস্তু যদি রেক্স অক্ষরে ওয়াই অক্ষ হয়, একটা বস্তুকে উপরে উঠাও, জি কাজ করবে কোন দিকে? নিচের দিকে, মাইনাস ওয়াই অক্ষের দিকে। আবার কোন একটা বস্তু তুমি যদি নিচে নামাও, তাহলে জি কাজ করবে কোন দিকে? মাইনাস ওয়াই অক্ষের দিকে কাজ করে। তাহলে জি কিভাবে পজিটিভ হয় বলো? জি অলওয়েজ নেগেটিভ। অভিকর্ষ ত্বরণের দিক অলওয়েজ নেগেটিভ, এটা মনে রাখবো। এখন কোশ্চেন হলো তাহলে এখানে পজিটিভ হলে কি হবে? এটা নেগেটিভ, ঠিক আছে, ধরে নিলাম। কিন্তু তোমরা আরেকটা তথ্য জেনে নাও, যেটা হচ্ছে নিম্নমুখী সরণ বেগ ও ত্বরণ সর্বদা ঋণাত্মক হয়, এটা মনে রাখবা। তাহলে একটু খেয়াল করো, যেহেতু পরন্ত বস্তু নিম্নমুখী, তাহলে ভি মাইনাস ইউ মাইনাস জি তো অলওয়েজ মাইনাস। এখানে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হয় দেখো, মাইনাস ইউ মাইনাস জিটি মাইনাস প্লাস, তাহলে এই মাইনাস কেটে দাও, সমীকরণটা আসছে কিনা। আবার এখানে দেখো নিম্নমুখী যেহেতু, তাহলে এখানে জি মাইনাস এইচ ও মাইনাস মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আবার এখানে দেখো এইচ মাইনাস ইউ মাইনাস জিও মাইনাস, মাইনাস কমন নয় এটার মতো, তাহলে এখানে কি হয়ে যায়? সব প্লাস হয়ে যায়। অর্থাৎ জি কখনো কি তোমার নেগেটিভ মানে পজিটিভ হিসাবে কাজ করে না। জি অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের দিক সর্বদাই নিম্নমুখী হয়। তাহলে এখানে নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে, জি নেগেটিভ জি নেগেটিভ জি নেগেটিভ, এইচ যেহেতু পজিটিভ। আমরা আশা করি তুমি বুঝতে পেরেছ অভিকর্ষ ত্বরণ সর্বদাই নিচের দিকে ক্রিয়া করে, অভিকর্ষ ত্বরণ কখনো উপরের দিকে ক্রিয়া করে না। প্রিয় স্টুডেন্ট, এভাবে নতুন নতুন সঠিক তথ্যগুলো জানতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অলে ক্লিক করো, এবং তোমরা যে কোনো নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। প্রতি সপ্তাহে তোমাদের প্রতিদিন আমরা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব নবম দশম শ্রেণীর জন্য। প্রতিটা অধ্যায় আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা যদি আগ্রহ প্রকাশ করো, নতুন নতুন কিছু যদি জানতে চাও, তাহলে আমাকে তোমরা কমেন্টস করো। আমি অবশ্যই তোমাদের সেই অনুযায়ী আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।